তারা তো দেশ চালায় না, দেশ চালায় তাদেরকেও তো আমরা ভোট দিয়ে আনিনি। সংসদীয় স্বৈরাচার থেকে আসে কর্তৃত্ববাদী সরকার, কর্তৃত্ববাদী সরকার থেকে আসে ফ্যাসিস্ট সরকার। তার প্রতি পুলিশের আক্রোশটা খেয়াল করবেন, এখান থেকে আপনি বুঝবেন যে পুলিশ কিভাবে আগের মতো আছে। লুটতরাজ, দখলবাজি, মানে ব্যালটিং, স্টাফিং, যা যা করা যায় একটা 2 নম্বর নির্বাচনের, তার সব কিছু করেছেন। সরকারি দল যেভাবে যাবে সেভাবেই যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সে ধরনের একটা ব্যবস্থা এখানে করা হলো। রাজনীতিবিদরা একবার ক্ষমতায় গেলে তখন ওই জিনিসটা খুব একটা মনে রাখেন না। আই হোপ আই এম রং। বিএনপি এই ভুল পথ থেকে সরে আসবে। কদিন পরে এনসিপি ক্ষমতায় আসলে কি আমাদেরকে এই একই আলোচনা এনসিপিকে নিয়ে করতে হবে? এবি পার্টি ক্ষমতায় আসলে কি কয়দিন পরে একই সমালোচনা এবি পার্টিকে নিয়ে করতে হবে? কারণ জাতিগত খাইসলত যদি না বদলায় তাহলে যা কিছু নতুন তাহাকে পুরাতন বলিয়াই মনে হইবে। যে সরকার আরও ভালো আইন আনার কথা বলে বরং আরও উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে এবং তারা জনগণের পয়সায় জনগণের অন্ন ধ্বংস করে বিরোধী দলের চরিত্র হনন, বিরোধী দলের বিরুদ্ধে সারাক্ষণ কুৎসা রটনা করছে। তার সরকার ফেল করছে কিন্তু সারাক্ষণ সে বিরোধী দলকে গালাগালি করছে। এবং সেই আস্পর্ধা পায় কি করে নিরাপত্তা বাহিনী যে তাদের কথায়, ওই যে ইংরেজিতে একটা বলা হয় না, দ্য টেল ওয়াগিং দ্য ডগ, যে আমরা কি মুসলমান নাকি বাঙালি মুসলমান নাকি শুধু বাঙালি না। এখন শুধু বাঙালি আর বাঙালি মুসলমান এটাও একটা বিতর্কের বিষয়। এটা বলতে গেলে আমাদের অনেক পিছনে যেতে হবে, সেই আলোচনায় আমি যেতে চাই না। প্রি পার্টিশনের যে পলিটিক্স, সেই পলিটিক্সের ভিতরে আনতে হবে। আমরা এই যে ইউনাইটেড বেঙ্গল যেটা ছিল, যেটা আপনার 1947 সালে ভাগ হয়ে আমরা পূর্ব পাকিস্তান হয়েছি আর ওখানে পশ্চিমবঙ্গ হয়েছে। এর আগে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এখন পর্যন্ত আছে মুসলমানদেরকে বহিরাগত বলা হয় তারা বাইরে থেকে এসছে, এইখানকার জনগণ তারা না। এবং যারা হিন্দু ধর্মাবলম্বী, যারা ভারতকে পূর্ণভূমি মনে করে, 2টা রাষ্ট্র পৃথিবীতে তাদের দেশকে পূর্ণভূমি মনে করে, একটা হলো ইসরায়েল আর একটা হলো ইন্ডিয়া। পূর্ণভূমিটা হলো যে মহাভারতে এবং রামায়ণে এবং বেদ, প্রথম কথা যারা বৈদিক যুগে যারা এখানে ঢুকেছিল ইন্ডিয়াতে, তারা কিন্তু বহিরাগত। এখানকার যারা আদিবাসী যারা আপনার অরিজিনালি এখানে থাকতো, তারা কিন্তু কেউ বাইরে থেকে আসে নাই। আদিবাসী আমাদের এখনও আছে, সাঁওতাল আছে, মোরং আছে, হাজং আছে, তারাই ইন্ডিয়ার আপনার অরিজিনাল অধিবাসী। আর্যরাই ঢুকেছে এখানে। ঢোকার পরে আপনার এই ভূমিকে পূর্ণ করার জন্য তাদের রীতিমতো কতগুলি রিচুয়াল করতে হয়েছে। যেরকম বেঙ্গলে যখন ঢুকতে গেছে তারা, তখন তাদের দেবতা অগ্নি বলেছে এই ল্যান্ডে যাওয়া যাবে না, কারণ এই ল্যান্ডটা বাংলাদেশ হলো ম্লেচ্ছদের জায়গা। কাজে এখানে ম্লেচ্ছ মানে আদিবাসীদের জায়গা, এক্সকিউজ মি, আদিবাসীদের জায়গা। সুতরাং এখানে ঢুকতে হলে ভূমিটাকে পিউরিফাই করে নিতে হবে, এবং ব্রাহ্মণ শ্রেণী ওই ল্যান্ডটাকে পিউরিফাই করেছে। সুতরাং ওইখান থেকে যে একটা ম্লেচ্ছ আর্য অনার্য যে দ্বন্দ্ব, সেটা প্রকাশিত হয়েছে প্রি পার্টিশন পর্যন্ত এবং এখন পর্যন্ত আছে। যে আমরা যারা এক্সকিউজ মি, আমি সরি, এগুলো পড়ে যাচ্ছে বারবার। ও এখন আপনার প্রি পার্টিশন যুগে আপনার হিন্দু যারা ছিল তারা নিজেদেরকে বাঙালি বলতো, আর মুসলমান বাঙালিদেরকে শুধু মুসলমান বলতো। তো এটা বলতে চাই এই কারণে যে বাংলাদেশের ফাউন্ডেশনটাই আপনার বিতর্কিত। একথা শুনলে পরে অনেকেই নাখোশ হবেন আমার প্রতি, কিন্তু আমাদের ফাউন্ডেশনটা কিন্তু বিতর্কিত। আপনি বিতর্কিত হলো যে প্রথমে আপনি ইসলামকে ধারণ করে ইস্ট পাকিস্তান করেছেন, ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার সময় বাঙালি জাতীয়তাবাদ এনেছেন, বাঙালি জাতীয়বাদ আনার পরে আবার ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদেরকে নিয়ে আমরা এক জাতি কিনা সেই প্রশ্ন এসেছে। যেরকম আর.সি. মজুমদার, যিনি খুব বিখ্যাত হিস্টোরিয়ান, উনি ওনার বইতে লিখেছেন যে আপনার দেশের নাম বাঙালি রাখবেন, বাংলাদেশ রাখবেন কেন?
বাংলাদেশ মানে বাঙালিদের দেশ, তাহলে ওয়েস্ট বেঙ্গল বাঙালিরা কী দোষ করেছে? যে বাঙালিরা আসামে থাকে তারা কি দোষ করেছে? যে বাঙালিরা ত্রিপুরায় থাকে তারা কি দোষ করেছে? এবং এই যে বাংলাদেশি দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা আজও মেটেনি কিন্তু। সুতরাং টু আনসার ফুয়াদ, যে স্টেটের ফাউন্ডেশন আপনার কোনো শক্ত আদর্শগত অবস্থান না থাকে, সেখানে রাষ্ট্র গঠন করতে ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু তারপরেও করা যায় যদি সেখানে সেই জাতীয় লিডারশিপ থাকে। আমরা সেই জাতীয় লিডারশিপ পাই নাই আনফর্চুনেটলি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রথম দিন থেকেই আমাদেরকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছিল। তার ফলে আমাদের রাষ্ট্রের যে দুর্বল ভিত্তি, তার উপরে দাঁড়িয়ে থাকা জনগোষ্ঠীর ভিতরে প্রচণ্ড বিভাজনের সৃষ্টি হয়েছে। বিভাজনটা হলো স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার সপক্ষের শক্তি। আপনার আরেকটা জানি কি, রাজাকার এবং নন রাজাকার, এগুলি আপনার এই যে সমস্ত বিতর্ক, এই বিতর্কগুলি যে কত ইউজলেস, কিন্তু প্রগতিশীল সাম্প্রদায়িক। এখন এই বিতর্কগুলি যে কত আপনার, আমাদের ভাষায় একটা কথা আছে ফজুল মানে ফিউটাইল, বাট ভেরি পলিটিক্যালি। আমার বক্তব্য পছন্দ হচ্ছে না। না, আমি যেটা বলছিলাম যে এগুলি একদম, আমাদের বাংলা একটা কথা আছে ফজুল, ইংরেজিতে বলে ফিউটাইল। এগুলি একদম আজও আপনার পার্লামেন্টে এটা নিয়েই তর্ক হয়। আপনার রাজাকার, এ আবার বলে আপনার বাবা রাজাকার ছিল, কবর থেকে আপনার দিতে হবে, এক্সপ্লানেশন দিতে হবে। এরা বলছে আপনারা স্বাধীনতা বিরোধী। আরে ভাই, দেশের লোক আপনার বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, রান্নায় ঘরে চুলা জ্বলছে না, খুন খারাপিতে দেশ ভরে গেছে। পার্লামেন্টের শত শত কোটি টাকা খরচ করে কে রাজাকার কে নন রাজাকার এই ডিবেট চলছে। তো এটা কিন্তু আপনার যেটা বললাম ফজুল হতে পারে, বাট ভেরি পাওয়ারফুল পলিটিক্যাল ওয়েপেন। এবং এই ওয়েপনাইজেশনের জন্য আমাদের সমাজে যে ডিভিশনটা তৈরি হয়েছে, আমাদের সমাজ কিন্তু এখন সম্পূর্ণ একটা ফ্রাজাইল অবস্থায় আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। সেখানে আমাদের পলিটিশিয়ানদের খাসলত, টু আনসার ফুয়াদ, এই পলিটিশিয়ানদের খাসলত যে ভালো হবে এটা আপনি আশা করেন কি করে? কারণ পলিটিশিয়ানরা মনে করে যে এটা কোনো রাষ্ট্র না, এটা একটা জনপদ, এটার প্রতিষ্ঠান করার দরকার নাই। কারণ প্রতিষ্ঠান করলে পরেই তো আমি লুটপাট করতে পারবো না। আমার একমাত্র অবজেক্টিভ হলো আপনার রাষ্ট্রের টাকা পয়সা কী করে আমি নিয়ে আমি আমেরিকায় পাড়ি দেব, কোথায় আমার ছেলের জন্য ফিফথ অ্যাভিনিউতে বাড়ি কিনবো, দুবাইতে গিয়ে আমি প্রাসাদ কিনবো, এটাই তো উদ্দেশ্য। এবং সাধারণ জনসাধারণের মধ্যে এটা কন্টামিনেটেড হয়ে গেছে। প্রত্যেকেরই একটা উদ্দেশ্য যে আমি কি পেলাম। এই 24-এর এত বড় গণ অভ্যুত্থানের পরেও কিন্তু এই সাইকিকটাই কাজ করছে, আমি কি পেলাম। যেরকম আমাকে অনেকে বলেছেন যে আপনি তো শেখ হাসিনার আমলে খুব লাফাইছিলেন, তা আপনি কি পেলেন? আমি কি পেলাম? আমি এখন আনন্দে কথা বলতে পারছি, আমার পিছনে কোনো লোক বলছে না যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। এটাই আমার পাওয়া না। আমার মেটেরিয়াল পেতে হবে, আমার মন্ত্রী হতে হবে, আমার উপদেষ্টা হতে হবে। এটা আমাদের সমাজে একেবারে ইউনিভার্সাল। আপনি খালি পলিটিশিয়ানদেরকে দোষ দিয়ে কী হবে? এই পলিটিশিয়ানদেরকে তো আমরাই ইলেক্ট করি, আমরাই তো ভোট দিয়ে তাদেরকে জানি। কিন্তু যেরকম আমার এলাকা থেকে যিনি জিতেছেন, ওনার বিরুদ্ধে খুনের মামলা আছে। ওই যে কী জানি না, মানে রবিউল আলম বোধহয়, ধানমন্ডি 10 ওখান থেকে। তো আমার এক বান্ধবী, তিনি খুব বিএনপি স্ট্রং, তা আমাকে ফোন করে বলে কি যে আপা আপনি কিন্তু রবিউলকে ভোট দেবেন। আমি বললাম আফরোজি, তুমি একটা খুনিকে আমাকে ভোট দিতে বলছো, তা আপনার ভোটটা নষ্ট হবে। বলে হলে হোক, কিন্তু সে ওই খুনিকেই ভোট দিবে। তো আপনার পলিটিশিয়ানদের দোষ কি? আমরাই ওকে ইলেক্ট করছি। জাতিগতভাবে যেহেতু আমাদের রাষ্ট্রের
আদর্শগত ফাউন্ডেশন নাই, সেই জন্য রাষ্ট্রটা গড়ে ওঠেনি। এবং রাষ্ট্রটা গড়ে না ওঠার জন্য আপনার এখানে সবাই মনে করে যে আমার পার্সোনাল বেনিফিটটা কী হবে, এটাই হলো আসল কারণ। আচ্ছা, এটা বলে আমি আমার বক্তব্য শেষ করব, যেটার জন্য আমি বলতে আচ্ছা শেষ করলে ভালো হয়। আচ্ছা, যেটা হলো আপনার গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা আলোচনা হয়েছে যে আমি দেখছি যেটা গুম প্রতিরোধ এবং মানবাধিকার, এই এমনকি পুলিশ কমিশন এমনভাবে এগুলিকে ডাইলিউট করা হয়েছে দলীয়করণের সাহায্যে, বিভিন্ন ধরনের আইনি অপব্যাখ্যা দ্বারা, তাতে এগুলির কোনো ফাংশনাল ভ্যালুজ বলতে সেরকম কিছু থাকবে না, যেটা আমরা আশা করেছি। আর গুমের মতো একটা অপরাধ, গুম একটা মার্ডারের চাইতে বড় ক্রাইম। কারণ যে ব্যক্তি গুম হয় তার পরিবার কিন্তু জানতে পারে না যে সেই লোকটা বেঁচে আছে না মরে আছে। মানুষ একজন প্রিয়জন মারা গেলে তার কবরে গিয়ে যে যার ধর্ম অনুযায়ী কবর জিয়ারত করে শান্তি পায়, কিন্তু সেটা পর্যন্ত তারা পায় না। এটার যে যন্ত্রণা, এই যন্ত্রণা কোনো লোক মার্ডার যদি হয় তার চেয়ে বেশি। সরকার গঠন করার আগে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল নির্বাচনের দাবিতে, তখন দেশে একটা টালমাটাল পরিস্থিতি, নির্বাচনের দাবিতে তারা সমাবেশ করেছে। তো যারা 6 দিন সময় দেয় নাই, তখন অন্তর্বর্তী সরকার একটা দুর্বল সরকার ছিল, যার লাভের গুড় সবাই খেয়েছে, কিন্তু যার দায়িত্ব বা যার দায় কেউ নিতে চাচ্ছে না অন্তর্বর্তী সরকারের, সেই সরকারকে তারা 6 দিন সময় দেয় নাই। শত শত ভুতুরে আন্দোলন তাদের পৃষ্ঠপোষকতায় এবং উস্কানিতে হয়েছে, এটা আমরা সবাই জানি। যমুনার সামনে, শাহবাগে দিনের পর দিন ব্লক করে রাখা, এমনকি প্রশাসনের ভিতরে, জনপ্রশাসন এবং এনবিআরের কথা বিশেষত আমি বলতে চাই। আজকে দেখবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত তাদের কোনো আলোচনায় গেছেন কিনা, ওনাদের কোনো আলোচনায় ছিলেন হয়তো, উনি বলেছেন অন্তর্বর্তী সরকারে এমন দুঃখজনক ঘটনা ঘটেছে এনবিআরে। তো এখন কথাটা হচ্ছে যে এই দুঃখজনক ঘটনাটা তো আপনারা উস্কানি দিয়ে ঘটিয়েছেন। আপনারা তখন সংস্কার করতে দেন না এনবিআরকে, আপনারা তখন জনপ্রশাসন সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আপনারা পাশ করতে দেন নাই, কিংবা পরে একটা বিতর্কিত ধারা যুক্ত করেছেন, এবং এই কারণে আপনারা আইএমএফের লোন পান নাই। আইএমএফের সামিটে অর্থমন্ত্রী গিয়েছিলেন এবং তার দলবল নিয়ে গিয়েছিলেন, উনি ফেরত এসেছেন শূন্য হাতে। সিম্পলি আইএমএফ খুব ক্যাটাগরিক্যালি বলেছিল যে আপনারা এনবিআর সংস্কার করেন নাই, মানে পৃথকীকরণটা নিশ্চিত করছেন না, এবং ব্যাংক রেজলিউশন অ্যাক্ট আপনারা যেহেতু এরকম একটা কালো কানুন ঢুকিয়ে দিয়েছেন যেখানে বিতর্কিত এবং ডিফল্টার যে সমস্ত প্রতিষ্ঠান আছে তারা আবার মালিকানা ফেরত পাবে, কাজে আমরা আপনাদেরকে ঋণ দেব না। আমরা মানবাধিকার লঙ্ঘনের একটা গুরুতর বিষয় গুম এবং মানবাধিকার কমিশন কিভাবে ফাংশন করতে পারে সেই বিষয় নিয়ে সরকার যখন একটা খসড়া আইন প্রণয়ন করেছে, তারই প্রেক্ষিতে আজকের এই আলোচনা সভায় আমরা বসেছি। আজকের এই আলোচনা সভায় আমাদের বসতে হতো না যদি সরকার একেবারে প্রথম দফাতেই এই মানবাধিকার কমিশন আইনের বিষয়ে যে অধ্যাদেশটা করা হয়েছিল, গুম প্রতিরোধের জন্য যে অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশগুলোকে সংসদের প্রথম অধিবেশনে যদি পাশ করে নিত, তাহলে আজকে হয়তো আমাদেরকে এই আলোচনায় বসতে হতো না। আমরা গত 6 মাস ধরে সরকারকে আমরা দেখছি, 6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। প্রশ্ন আসতে পারে যে এই 6 মাসে আমরা কি করলাম। এই 6 মাসে বিএনপি সরকার অতীতে সম্পন্ন হওয়া কিছু কাজ, সেগুলোকে তারা বাতিল করার কারণে আমাদেরকে নতুন করে আবার এসে কথাবার্তা বলতে হচ্ছে, নতুন করে আলোচনাটা ওপেন করতে হচ্ছে, নতুন করে একই ভোগান্তির মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। সে ধরনের একটা পরিস্থিতিতে আমাদেরকে পড়তে হলো। খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের মানুষের গুম বিষয়ে একটা ভয়ঙ্কর ধরনের প্রমা আছে, কারণ এখানে অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। অসংখ্য মানুষ তারা যে গুম হয়ে গেছিলেন এসে সাক্ষ্য দিয়েছেন যে তাদেরকে আয়না করে বন্দি করে রাখা হয়েছিল। আবার অসংখ্য মানুষ এমন আছেন যারা হয়তো গুম থেকে আর ফিরতেও পারেননি। কিন্তু এই যে গুম হয়ে গেল, এই গুমের ঘটনাগুলোতে কোনোভাবেই গুমের ভিকটিম যে পরিবাররা আছে বা গুমের যারা ভিকটিম আছেন সরাসরি, তারা এখানে কোনো ন্যায় বিচার পান না। এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা দেখেছি অতীতে আওয়ামী লীগের সময়টাতে আমরা যারা আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম, আমরা সকলে মিলে তখন বলতাম যে বাংলাদেশে গুম একেবারেই বন্ধ হয়ে যেতে হবে, কোনোভাবেই গুমের মতো
এমন একটা মানবতা বিরোধী অপরাধ, এটাকে আমরা কোনোভাবেই বাংলাদেশে চলতে দিতে পারি না। তো তেমন একটা লক্ষ্য নিয়েই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গুমের বিষয়ে আইনটা করেছিল। কিন্তু সে আইন থেকে ভালো একটা আইন করা হবে, মানবাধিকার কমিশনের যে আইন তার থেকে একটা ভালো আইন করা হবে, এই অজুহাতে সংসদের প্রথম অধিবেশনে সংস্কারের জন্য রাখা যে আইনগুলো ছিল সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। শুধুমাত্র মানবাধিকার কমিশনের আইনটা না, গুম কমিশনের আইনটা না, বরং বিচার বিভাগ সম্পর্কিত যে অধ্যাদেশগুলো ছিল সেগুলো, অর্থাৎ সংস্কার হতে পারে বেসিক যে বিষয়গুলোতে, মৌলিক বিষয়গুলোতে সংস্কার এবং মানবাধিকারের পক্ষে যে আইনগুলো ছিল প্রত্যেকটাকেই সেই সময়টাতে ল্যাপস করে দেওয়া হলো। যে 1 মাসের সময়সীমা থাকে সেই সময়সীমার মধ্যে এটাকে আর সংসদে প্রেজেন্ট করে সেটাকে পাশ করানোর কোনো ব্যবস্থা করা হলো না। ওই সময়টা থেকে আমরা সংসদে বলেছিলাম যে আপনারা যে মানবাধিকার কমিশনের অধ্যাদেশটা পাশ করছেন না, গুমের অধ্যাদেশটা পাশ করছেন না, সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধ্যাদেশ, বিচারপতি নিয়োগের যে অধ্যাদেশ সেগুলো যে পাশ করছেন না, কেন সেটা? তখন সরকার দলের তরফে বলা হয়েছিল যে আরও ভালো আইন নিয়ে আসা হবে, এই কারণে আমরা এখন এটা করছি না। তখন কিন্তু আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা এই সময়টাতে এই আইনগুলোকে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে আপনারা এটাকে পাশ করে নেন অধ্যাদেশগুলোকে। যদি পরবর্তীতে আপনাদের মনে হয় যে কোনো একটা জায়গায় সংশোধনী দরকার আরও বেটারমেন্টের জন্য, তখন আপনারা সংশোধনী নিয়ে এসে সেগুলোকে করিয়েন। কিন্তু তারা সেই যুক্তিটাও তারা শোনেন নাই, তারা সরাসরি সেগুলোকে বাতিল করে দিয়েছেন, সেগুলোকে আইনগত কর্তৃত্বের বহির্ভূত করে দিয়েছেন। তাদের উদ্দেশ্যই ছিল এটা, যাতে করে তারা তাদের মতো করে আইনগুলোকে তারা নির্ধারণ করতে পারেন, আইনগুলোকে তারা লিখতে পারেন, এবং আমরা তাদের কাছ থেকে সেটাই দেখলাম। এখন এই মানবাধিকার লঙ্ঘনের মতো যদি কোনো ঘটনা ঘটে, সে সময়টাতে মানবাধিকার কমিশন তারা প্রথমেই তদন্ত করার যে এখতিয়ার তাদেরকে দেওয়া হয়েছিল অধ্যাদেশে, সেই এখতিয়ার তারা আর পাবেন না। তাদেরকে অপেক্ষা করতে হবে বাহিনীগুলোর, তাদের যে তদন্ত রিপোর্ট আছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। আবার এই মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কী হবেন, চেয়ারপারসন কে হবেন, সেটা নিয়োগের ব্যাপারটা কীরকম হবে, অধ্যাদেশে ছিল একরকম, এখন যে খসড়া আইনটা করা হয়েছে সেখানে করা হয়েছে অন্যরকম। অর্থাৎ সরকারি দল যেভাবে যাবে সেভাবেই যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় সে ধরনের একটা ব্যবস্থা এখানে করা হলো। আবার গুম আইনের ক্ষেত্রে বলা হলো কি, এটারও তদন্ত যে বাহিনীগুলো গুম করতে পারে সে আইনের মধ্যে বলা হয়েছে সেই বাহিনীগুলোই এই তদন্তের কাজটা তারা সম্পূর্ণ করবেন, এই ধরনের কথা সেখানে বলা হলো। আবার ভয়ের বিষয়টা কি হয়ে দাঁড়ায়, যে কোনো একটি পরিবার যারা গুমের ভিকটিম হয়েছে সেই পরিবার যদি গুমের বিষয়ে কোনো একটা অভিযোগ দায়ের করতে যান, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠান যেখানে তারা গুমের অভিযোগ দায়ের করতে গেলেন, ধরেন থানায় তারা গেলেন অভিযোগ দায়ের করতে, তাদেরকে বলা হবে যে যদি মিথ্যা অভিযোগ হয় তাহলে কিন্তু তোমার 5 বছরের কারাদণ্ড হবে, শাস্তি হবে, এভাবে তাদেরকে ভয় দেখানো হবে। প্রকারান্তরের বিষয়টা এরকম, গুমের মতো ঘটনা যদি ঘটেও যায় আর তদন্ত যারা গুম করছে সেই বাহিনীগুলোই যদি করে এবং তাদের মতো করে যদি তদন্ত তারা দাখিল করে, তাহলে দেখা যাবে যে আসলে গুম ঘটেছে এই বিষয়টাই সেই তদন্তে চেপে যাওয়া হবে, এবং যে ভিকটিম পরিবার আছে তারা বরং ভুলভাবে মিথ্যা অভিযোগ আনার দায়ে এসে তাদেরকে ফেঁসে দিতে হবে। তাহলে আমরা কি দেখছি এখন, যে সরকার আরও ভালো আইন আনার কথা বলে বরং আরও উল্টো পথে তাদের পা তারা বাড়িয়েছে। এখন এখানে আমাদের করণীয় কি, আমরা যারা বিরোধী রাজনৈতিক দলসমূহে আছি এবং যারা আমাদের সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছেন, সাংবাদিকরা আছেন,